তো বন্ধুরা, আজকের গল্পের নাম দ্বিধা। চলো শুরু করা যাক। অভি ঘরের দরজা বন্ধ করে কাঁদছে, একেবারে বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে। দু চোখের জল বার মুছেও সে সামাল দিতে পারছে না। আবার মনে ভীষণ ভয়, কেউ যেন কিছু বুঝতে না পারে। অভি, দরজা খোল, আমার দেরি হয়ে যাচ্ছে। অভি তাড়াতাড়ি চোখ মুছে একরকম দৌড়ে এসে দরজা খুলে দিল। সে যথাসাধ্য স্বাভাবিক থাকার চেষ্টা করেছে, তবে ফারিজা চালাক মেয়ে, সে বিষয়টা ধরে ফেলেছে। কাঁদছিলে নাকি? কয় না তো। লুক, কাদার মতো কোনো কথাই আমি বলিনি। শুড আন্ডারস্ট্যান্ড ম্যা সিচুয়েশন। অভি চুপ করে আছে, তার মাথা কাজ করছে না। সারা জীবনে এতটা অসহায় সে আগে কখনো বোধ করিনি। তার নিজের হাতে নিজেই কামড়াতে ইচ্ছা করছে। আমি চাই আজই তুমি বা আমার সাথে কথা বলবে। সকালে ফরিজার এই কথা শোনার পর থেকে অভি মহা টেনশানে আছে। অভির সাথে ফরিজার বিয়ে হয়েছে মাত্র 2 মাস আগে। এর মধ্যে দুজনের সম্পর্কে চিড় ধরেছে। সেই জন্য অভির এখন মাথা খারাপ অবস্থা। একদিকে ফারিজাকে সে অসম্ভব ভালোবাসে, তাই তাকে ছাড়ার কথা সে ভাবতেও পারছে না। আবার ফারিজার কথা মেনে নেওয়ার আর পক্ষে অসম্ভব। অভি বাবা মার একমাত্র সন্তান। এত অল্প বয়সে ছেলের সংসার ভেঙে গেলে বাবা মা ভীষণ কষ্ট পাবেন, সেটা সে চায় না। তাছাড়া বিয়ের মাত্র 2 মাস পর বউ চলে গেছে, এটা জানলে আত্মীয় বন্ধু অফিসের লোকজন তার সম্পর্কে কী ভাববে। ফরিজার কিচেন থেকে বেরিয়ে এসে কফির মগটা শাশুড়ির হাতে ধরিয়ে দিল। মা, আই মে লাইট টুডে, টেক কেয়ার, বাই। ক্যারল ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ফরিজা বেরিয়ে যাওয়ার পর অভির আবার বুক ফেটে কান্না আসছে, কিন্তু অনেক কষ্টে সে নিজেকে সংযত করলো। এখন তাকে অফিসে ছুটতে হবে, কান্নার জন্য হাতে সময় নেই। রাতে শুয়ে অভি চোখ বন্ধ করলো। সারাদিন তার মনের ওপর দিয়ে যেন ভয়াবহ একটা ঝড় বয়ে গেছে। মানসিক ক্লান্তিতে সে বিপর্যস্ত, তবে তার একটুও ঘুম পায়নি। দুশ্চিন্তায় তার কিছু ভালো লাগছে না, তবুও সে যত তাড়াতাড়ি পারে ঘুমিয়ে যেতে চায়। ফরিজার হাতে পায়ে লোশন মাখছে। রাতে শোয়ার আগে সে সফট একটা নাইটি পরে, ব্রা খুলে শোয়, নিচে প্যান্টটি পরে না। ফলে পাশে শোয়া মাত্র অভি সারা শরীর তীব্রভাবে জেগে ওঠে। ঘুমালে নাকি? অভি আর চোখে স্ত্রীকে একবার দেখে নিল। গোলগাল ফর্সা মুখটা তার ঘন সিল্ক চুলের খানিকটা এসে পড়েছে। অদ্ভুত সুন্দর লাগছে ওকে। লিকে লম্বা শরীরটা একেবারে মেদহীন, ইন্ডিয়ান নায়িকার মতো। নট ইয়েট। ভালো। আলো নিভিয়ে ফরিজা ওর পাশে এসে শুলো, তারপর পিছন থেকে স্বামীকে জোড়ালো। অভি প্রাণপণ চেষ্টায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছে। ফরিজার শরীরে নরম জায়গাগুলো ওকে অস্থির করতে চাইছে। গত পরশু রাতে পরিস্থিতি অন্যরকম ছিল। মাত্র একটা রাত মানুষের জীবনের কত কিছু পাল্টে দিতে পারে। ফরিজার একটা হাত অভির বুক পেটে ছুঁয়ে নিচের দিকে নামছে। অভি হাতটা চেপে ধরল। টুম টায়ার্ড, সারাদিন কাজ করেছো, এখন ঘুমাও, সকালে উঠতে হবে। বিয়ের পর হানিমুনে 15 দিন ওরা খুব ঘুরেছে। রোজ রাতে উদাম আনন্দ, যেন পৃথিবীতে কষ্ট বলে কিছু নেই। ফারিজাকে পেয়ে অভির মনে হচ্ছিল তার জীবন একেবারে ধন্য হয়ে গেছে। তার মতো সুখী গোটা পৃথিবীতে আর কেউ নেই। অভির ঘোর কাটে ওর বাবা চলে যাবার পর। তিনি দেশে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, আর কয়েক বছর চাকরি আছে, তারপর তিনি পার্মানেন্টলি এদেশে চলে আসবেন। ছেলের বিয়ে উপলক্ষে এসেছিলেন, এসে অবধি ক্যারেলের দেখাশোনা করেছিলেন। ওরা হানিমুন থেকে ফেরার পর তিনি ফিরে গেলেন। ছুটি শেষ, তারপরেই বাঁধল বিপত্তি। রোজ ভোরবেলা উঠে অভি রান্না করে, তারপর মাকে নাস্তা দেয়। ক্যারেলকে ওষুধ খাওয়ানোর পর সে অফিসে যায়। কাজের ফাঁকে কয়েকবার ফোন করে মায়ের খোঁজ নেয়। দুপুরেও একেবারে আসে, তাড়াহুড়ো করে মাকে খেতে দেয়, নিজেও একটা খেয়ে আবার অফিসে দৌড় দেয়। অবশ্য মাকে তুলে খাওয়ানো হয় না, প্লেটে খাবার তুলে ট্রে সামনে দিলে মা নিজেই খেতে পারে। তবুও রাতে বা ছুটির দিনে মাঝে মাঝে অভি খুব যত্ন করে মাকে মুখে তুলে দেওয়ায়। ফরিজা দুপুরে আসে না, সে অফিসের ক্যান্টিনে কিছু খেয়ে নেয়। রাতে ফিরে বেশিরভাগ দিন অভি রান্না করে। ছুটির দিন মাকে সে ভালো করে গোসল করায়, ঘরবাড়ি পরিষ্কার করে, কাপড় কাচে, গাড়ি ধোয়, বেশ করে বাজার করে। দিনরাত বাড়িতে থেকে ক্যারল নিশ্চয়ই খুব বড় হয়, তাই অভি উইকেন্ডের শনিবারে বিকেলবেলা মাকে নিয়ে বেড়াতে বের হয়। কখন কখন ইহুল চেহারে ঠেলে ঠেলে মাকে নিয়ে যায় পার্ক বা নদীর ধারে। দুজন গল্প করে, এটা ওটা সেটা। ফরিজা ওদের সাথে যায় না, ও ওর ইচ্ছা মতো ঘুরে বেড়ায়। সেদিন রাতে ফরিজার চোখ মুখ অন্ধকার। সে সবে মায়ের বাড়ি থেকে ফিরেছে। অভি তখন চিকেন ম্যারিনেট করা প্রস্তুতি নিচ্ছে।
তোমার মায়ের সেবা করার জন্যই কি আমাকে বিয়ে করলে এনেছো? মানে কি? মানে রাত দিন তুমি তো মাকে নিয়ে ব্যস্ত থাকো, আমাদের কি আর কোনো লাইফ নেই? সারা জীবন শুধু এটাই করব, এছাড়া উপায় কি? বাবাকে বলল, এসে মায়ের দেখাশোনা করো। ছুটি পেলেই তো বাবা চলে আসে। ছুটি পেলে নয়, চাকরি ছেড়ে একেবারে চলে আসতে পারো, না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। ফরিজার এই হুমকি শোনার পর থেকে অভি দুশ্চিন্তায় অস্থির হয়ে গেছে। সে কি করবে বুঝতে পারছে না। উইকেন্ড সব নিউলি ম্যারেড কাপলরা এখানে ওখানে ঘুরে বেড়ায়। ফরিজার চাই বেড়াতে, অভিও চাই, কিন্তু মাকে রেখে দূরে কোথাও যেতে পারছে না। ৮-১০ ঘন্টার জন্য কোথাও গেলে সে বাড়ি বেরার জন্য ছটফট করে। তাই প্রতি রবিবার অভি ফরিজাকে নিয়ে কাছাকাছি কোথায় ঘুরে বেড়ায়। বিয়ের ২ মাস পর ফরিজা এটা বুঝে গেছে যে তার নিজের মতো করে সংসার করা কখনোই হবে না। কারণ অভি তার মাকে ছেড়ে কোনো দিন আলাদা বাসায় থাকতে পারে না। রাত দিন রোগী টানা, এটা কোনো জীবন হলো? সব কিছু ঠিকঠাকই চলছিল। পাস করে অভি তখন একটা ভালো চাকরিতে ঢুকেছে, উন্নতিও করছিল খুব। সেদিন স্নো পড়ছিল প্রায় ১২ ইঞ্চি। বাসার দরজায় সামনে রাস্তা বরফ একদম ঢেকে গেছিল। সেই বরফে সারাতে গিয়ে পা পিছলে বেকায়দায় পড়ে যায় ক্যারল। পরে দেখা যায় তার কোমরে হাড় ভেঙে গেছে। তারপর থেকে ক্যারল আর হাঁটতে পারে না। হুইল চেয়ারে বসে বসে হাত দিয়ে ঠেলে ঠেলে এ ঘর থেকে ও ঘর সামলাতে হয়। যে মা এক হাতে পুরো বাড়ি সামলাতো, এখন সেই মা রাত দিন বাড়িতে বন্দি। অভি, বাসায় কি হয়েছে? কিছু হয়নি তো বাবা? তাহলে তোর বাবা মা আর কাঁদছে কেন? কেঁদে কেঁদে বলো। আমাকে গোল্ড হোমে পাঠিয়েছে। অভি এই ভয়টাই পাচ্ছিল মা বোধহয় কোনোভাবে টের পেয়ে গেছেন ফরিজার মনোভাব। ও ঘর থেকে ফরিজা যেন শুনতে না পায়, তাই সে কোনো ফোন লুকিয়ে বাসার বাইরে এসে বাবাকে কল দিল। লুকিয়ে কি হবে, তার চেয়ে সব কিছু খুলে বলাই ভালো। বাবা, ফরিজা চাইছে আমি ওকে নিয়ে আলাদা করে বাসায় উঠি। সেটা কিভাবে হবে? বিয়ের আগেই তোর মায়ের অবস্থা তো তাকে জানিয়েছে, এখন কথা সে বলল কিভাবে? ফরিজা সব কিছু জেনে এ বিয়েতে রাজি হয়েছিল। বিয়ের পর অভি সবসময় তার মায়ের চিন্তাতেই ততস্থ থাকবে, এটা ফরিজা বুঝতে পারেনি। সে ভেবেছিল বিয়ের পর অভি নিজে আলাদা বাসায় উঠতে পারবে, কারণ সে ফরিজাকে অসম্ভব ভালোবাসে। কিন্তু সে ভুল ভেবেছিল। তাছাড়া চোখের সামনে সব কিছু দেখে একঘেয়ে জীবন কাটিয়ে এই ২ মাস সে হাঁপিয়ে উঠেছে। ফরিজার যাতে বিরক্ত না হয় সেজন্য ক্যারেলের সব কাজ অভি নিজে করে, রান্নাও। তবু ফরিজা তার জেদ করে আছে। ৩ দিন পর রাতে ফরিজা আবার সেই একই প্রসঙ্গ তুলল। তোমার মায়ের দেখাশোনার দায় তোমার বাবার, তোমার নয়। বলো ঠিক কি না? ফরিজার যুক্তি যে ঠিক সেটা অভি বুঝতে পারছে, কিন্তু অসুস্থ মাকে ফেলে সে কীভাবে যাবে? বাবা আসতে না পারলে মাকে নিয়ে যাবে, ওখানেই মায়ের টেক কেয়ার করবে। দেশে তো কাজের লোকও পাওয়া যায় না, সমস্যাটা কি? ওখানে মার থাকতে ভালো লাগবে না। মা আমাকে ছেড়ে কোথায় যেতে চায় না। যখন সুস্থ ছিল তখনই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছে। আমাকে ছেড়ে বাবার কাছে যায়নি। তাছাড়া ওখানে মায়ের ভালো চিকিৎসা হবে না। তুমি জানো চিকিৎসা হবে না কেন? দেশে কি ডাক্তার নেই? ওসব বাদ দাও, তোমার সমস্যা কী হচ্ছে সেটা আমাকে বলো। আই উইল সলভ দ্যাট। আমার সমস্যা হচ্ছে আমি আমার মতো থাকতে চাই, আর সবাই যেমন থাকে। তুমি জানো সেটা সম্ভব নয়। এবং কেন সম্ভব নয়? দেন জাস্ট টেল মি। তোমার কাছে কে বড়, আমি না তোমার মা? তুমি ঝগড়া করো। ওই রাতেই ফরিজা বাস থেকে বেরিয়ে চলে গেল। অভির মনে হচ্ছিল তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সারা রাত চেষ্টা করেও অভি ফরিজাকে ফোন তোলে না, তার ফোন বন্ধ। পরে ভয়েস মেসেজ পড়েছিল, ফরিজা রিপ্লাই দেয়নি। নানাভাবে চেষ্টা করে অভি ফরিজাকে ফেরাতে দিল। ধীরে ধীরে অভি ডিপ্রেশনে চলে গেছে, অবস্থা বেগতিক দেখে ওর বাবা চলে এলেন, ছেলেকে সাইকিয়াট্রিস্ট দেখালেন। অভির অবস্থায় তেমন কোনো উন্নতি হলো না। এরকম অবস্থায় খবর এলো ফরিজা ডিভোর্স কেস ফাইল করেছে। একটা গ্রোসারি শপে নাবির হাত ধরে কেনাকাটা করেছিল অভি। এক বয়স্ক মহিলাকে দেখে সে একটু চমকে গেল, অনেকটা ফরিজার মতো দেখতে। যদি তাই হয় তাহলে অভি ওকে দেখেছে প্রায় ৩৫ বছর পর। সে সময়কার রাগ, ক্ষোভ, কষ্ট এখন আর অবশিষ্ট নেই। ডিভোর্সের মাস ৩ পরে অভি খবর পেয়েছিল ফরিজা আবার বিয়ে করেছে। করারই কথা, অমন সুন্দরী মেয়ের কি আর পাত্রের অভাব? তারপর সে ফরিজার আর কোনো খবর পায়নি। অভি একটু এগিয়ে গিয়ে দেখল মহিলা একটা ট্রলিতে বসে খানিকটা বাজার করে নিয়ে এসছে। ট্রলিটা ঠেলতে ঠেলতে
সে কাউন্টারের দিকে যাচ্ছে। ঠেলতে একটু কষ্ট হচ্ছে মনে হলো। অভি সামনে এসে মহিলার গলার দিকে তাকালো। হ্যাঁ ফরিজাই, গলার কালো তিলটা তেমনই আছে। এই বয়সে একা একা বাজার করছে দেখে অভির বেশ কৌতূহল হলো। ওর স্বামী বা সন্তানের কেউ সাথে কি নেই? অভির কথা বলতে ইচ্ছা করলো। এদেশে প্রাক্তনদের সাথে কথা বলা যায়? তার খুব জানতে ইচ্ছা হলো ফরিজা এখন কেমন আছে, কার সাথে আছে, ভালো আছে কি কি ভেবে সে আড়ালে সরে গেছে। অভি বলছে কেমন আছো। কয়েকদিন পর অভি পার্কের বেঞ্চিতে বসেছিল। সে বেকায়দায় ফোনটা করলো। ভালো আছি, বল কি খবর। রিয়াদ ফরিজার একসময় খুব ক্লোজ বন্ধু। এখনই ওদের যোগাযোগ আছে কিনা অভি জানে না। খবর ভালো। একটা কথা, তুমি কি ফরিজার কোনো খবর জানো? জানি, বিয়ে 7-8 বছর পর ওর সেকেন্ড হাজব্যান্ডের সাথে ওর ডিভোর্স হয়ে যায়। একটা মেয়ে আছে, টেক্সাসে থাকে। যতদূর জানি ফরিজা এখন একাই থাকে। কেন ভাই? অভি ভাবছে মানুষের চাওয়া পাওয়া কত গোঁড়ামিল। ফরিজা স্বামী নিয়ে আলাদা থাকতে চেয়েছিল, অথচ দ্বিতীয় স্বামীর সাথে সে বেশি দিন থাকতে পারেনি। মানুষ আর ভবিষ্যৎ দেখতে পায় না বলেই আরও ভালো কিছুর আশা বর্তমানে অবজ্ঞা করে। তবে অভির কিছুটা স্বস্তি পেল এটা ভেবে যে একা থাকলে ফরিজা এখন সচল আছে। তার মায়ের মতো অসুস্থ হয়ে একা একা বাড়িতে পড়ে থাকতে হলো না। তার কি দশা হতো। অভির স্ত্রী মারা গেছে 3 বছর আগে। বড় মেয়ে থাকে নিজের সংসারে, তবে ছোট ছেলে তার সাথেই থাকে। ছেলে বউ একই থাকে অফিসে, নাতিটা স্কুলে। অভি বারান্দায় একা বসে থাকে। রিয়াদের দেয়া নাম্বারটা সে তার মোবাইলে ডায়াল করে শিখল। লিখে তার একটা বাটন টিপেই ওপাশে ফরিজার গলা শোনা যাবে। এদেশে সবাই যে যার মতো ভীষণ ব্যস্ত। এই বয়সে নিঃসঙ্গ জীবন। ফরিজার এখন কিভাবে সময় কাটে অভির গলা শুনে সে কি চমকে যাবে, খুশি হবে নাকি বিরক্ত? কল বাটনটি টিপে কিনা মনে হয় সে দ্বিধা হয়ে নিয়ে অভি ভাবছে। এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।